ছোট বউ, ছোট বউ, আরে কোথায় গেলে সবাই? মিষ্টি এসছে, এগুলো গুছিয়ে রাখতে হবে তো। কি মুশকিল, কোথায় যে যায় না এরা। ছোট বউ, ছোট বউ। বাবা তুমি এসেছো? হ্যাঁ দরকার আছে তোমার সাথে। আরে তোর মা কোথায়? মিষ্টি এসছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে তো। তো রাখবে, এখানে রেখো। আস্তে 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 ভেঙে যাবে, দেখি, সাবধানে সাবধানে, আস্তে আস্তে। আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? 1 মিনিট। শুনছো, রসমালাই এনেছো? আহির কিন্তু দোকানে বলে এসেছিল। হ্যাঁ, সে চলে আসবে, ওই মিষ্টি দোকানের লোকজন, ওরা এসে দিয়ে যাবে। তোর ছেলের কি হয়েছে বলো তো? কেমন একটা হেয়ালি করে কথা বললো, বললো কিনে একটা সিদ্ধান্ত নিয়েছে। তো কি সিদ্ধান্ত, তোমাকে কিছু বলেছে? না তো। আচ্ছা, মিষ্টি পানের ব্যবস্থা করবে কিন্তু ভুলে যেও না। দেখো দেখো, সাবধানে নিয়ে যাও, সাবধানে, আস্তে। সব হবে মা, এগুলো দাও আমাকে। কি করছিস? এখানে দাঁড়াও তুমি। তোমার যা যা ইচ্ছে সব পূর্ণ হবে। বাবা, তোমাকে যেটা বলছিলাম, আমি ঠিক করেছি এই দলিল আমি রঞ্জাকে ফিরিয়ে দেবো। কিসের দলিল? এটা তো সম্পত্তির কাগজ। সুরমণ্ডলের সম্পত্তির কাগজ বাবা, যা আমি ঠকিয়ে নিয়েছিলাম, সুরমণ্ডল নিজের নামে করে নিয়েছিলাম, সেই সব কাগজ আজ আমি এগুলো ফিরিয়ে দেব। তোর মাথা ঠিক আছে তো মোল্লার? আরে বাবা, আমরা তো পথে গিয়ে বসবো, তুই চাসটা কি? পথে কেন বসবে? কি বলছো তুমি এসব? মির্জাপুরে আমাদের এত কিছু রয়েছে। এখন যদি চন্দননগরে পাকাপাকি ভাবে থাকতে হয়, তাহলে মির্জাপুরের সম্পত্তি বিক্রি করে এখানে নতুন ভাবে বাড়ি কিনবো। এটুকু ক্ষমতা তো আমাদের আছে বাবা। তাহলে কেন ঠকিয়ে জোচ্চুরি করে নেওয়া সম্পত্তি ভোগ করবো আমরা? কেন? ছেলে তো উচিত কথাই বলছে। থামো তুমি, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। মোল্লা শোন, তুই যেটা বলছিস তার জন্য বাবার সাথে আলোচনা করা দরকার। আলোচনা করার দরকার নেই, আমি দাদুকে বলে দেবো আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। পাগলামো করো না মোল্লার। বাবাকে না জানিয়ে তুমি এত বড় সিদ্ধান্তটা নিলে কি করে? আহির, বাবাকে বোঝাও। ইদানিং আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই। থাক না মোল্লার, আজকে আনন্দের দিনে এই সমস্ত সম্পত্তি কাজ থাক। আরে বাবা, আমিও তো সেই কথাই বলছি। না, সেটা বলছো না। আহির যেটা বলছে তুমি সেটা বলছো না। তুমি চাইছো যাতে আমি কাজটা না করি। আরে বরাবরই তো আমাকে ভুল বুঝিয়েছো, আমাকে দিয়ে অন্যায় কাজ করিয়েছো। আজ যখন এই আনন্দের দিনে আমি নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছি, তখন তো সবার আগে আমার কপাল থেকে জোচ্চোর লেখাটা মুছে ফেলা দরকার। গুরুজির কাছে আমি এখনো জোচ্চোর, আর হয়তো তাই থাকবো। এটা আমার জন্য কতটা অসম্মানের সেটা একবারও ভেবে দেখেছো? মোল্লার এতটা অস্থির হয়ে পড়ো না। আদিত্যদা মানুষ চেনেন, যে কাজটা হয়ে গেছে সেটা ভালো কাজ নয়, সে ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহই নেই। কিন্তু এত বড় অন্যায়টা তো দুম করে ধুয়ে মুছে ফেলা যায় না, তাই না?
মল্লার, আজকের দিনের অনুষ্ঠানটা ভালোই ভালোই হয়ে যেতে দাও। রঞ্জা, মল্লারকে একটু বোঝা না তুই। সোহিনী আন্টি, এমনভাবে তুমি বলছো যেন মল্লার আমার কথায় ওঠা বসা করে। হ্যাঁ, এবারে সবাই ভাবে যে মল্লার বোধহয় আমার জন্যই সবার বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু সেটা সত্যি নয়, বিশ্বাস করো। মল্লা সেটাই করে যেটা ও ঠিক মনে করে। একদম ঠিক বলেছ। আমি যখন এই সিদ্ধান্তটা নিয়েছি তখন এটাই হবে। মল্লার, আজ আমি তোর পাশে আছি। অনেক হয়েছে। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস পুরনো সব কিছু থেকে তুই বেরিয়ে আসবি, রঞ্জার হাতে গিয়ে ওদের বাড়ির কাগজপত্র সব ফিরিয়ে দে যা। মহা মুশকিল। কি করছো নাকি তুমি ছোট বউ? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বাবাকে ডাকছি, তোমরা এখানে দাঁড়াও। না, বাবাকে ডাকবে না। বাবা এইসব জিনিস সহজে মেনে নিতে পারবেন না। সত্যি তো, মল্লার যখন আজকে রঞ্জাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছে, তখন জোর করে জোচ্চুরি করে কেড়ে নেওয়া সম্পত্তি কেন ওর কাছে রাখবে ও? কেন মল্লার সবার কাছে একটা ভালো মানুষ হিসেবে সম্মানটুকু পাবে না বলতো? দাঁড়াও মা, আমার মনে হয় আগে জেঠুমনিকে ডাকা উচিত এখানে। রমন বাবু, আপনি যান না, জেঠুমনিকে একটু ডেকে নিয়ে আসুন না। দাদা যে জেঠুমনির চোখে যোগ্য হয়ে উঠতে চাইছে, সেটা তো গর্বের কথা, তাই না? চল রঙ। আজ যে আমাদের কত বড় আনন্দের দিন বলে বোঝানো যাবে না। জানো রুক্মিণী, যেদিন পিলু আমাদের সকলকে এ বাড়িতে নিয়ে এসেছিল, ও বলেছিল সুরমণ্ডল বসু মল্লিকরা নিজে থেকে এসে ফিরিয়ে দেবে, আর এই দুই পরিবার একসঙ্গে মিলেমিশে থাকত। আজ আমার বৌমার কথাটাই সত্যি হলো। গুরুজি আসুন আসুন আসুন। গুরুজি, আমি আপনার কাছে একটা সুযোগ চেয়েছিলাম রঞ্জাকে ভালো রাখবো বলে। সেই ভালো রাখার জন্য আজ একটা কাজ করতে চাই। সুরমণ্ডল আপনাদের ফিরিয়ে দিতে চাই। যে কাগজপত্র আর বাকি সব আইনি কাজ আমি করে দেবো।
মল্লার তো দেখছি সত্যি পাল্টে গেছে। এতদিন ধরে এই কথাটা আমি বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু মল্লার এই কাগজ আমার হাতে দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ রাই, রঙ্গন আর মল্লিকা এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের বিয়েতে রঞ্জার হাতে এই সব কিছুর সত্য তুলে দেবে। শুধু একা রঞ্জা নয়, পিলু পাবে অর্ধেক। এ আবার কি কথা? একদম ঠিক কথা। রঞ্জা, তোমরা দুজনেই এই সম্পত্তির যোগ্য উত্তরাধিকারী। কারণ গান বাজনা তোমরাই করো, এই গানের উত্তরাধিকার তোমরাই রাখতে পারবে। আর রঙ্গন বাবু তো এই ধরনের গান করেনও না। আর তাছাড়া দাদার তো উচিত আগে বোনেদের ভবিষ্যৎটা দেখা, তাই না? নৈহাটিতে আমাদের যা যা সম্পত্তি আছে সব রাই আর রঙ্গন নেবে। এটা আমার সিদ্ধান্ত নয়, ওদেরই সিদ্ধান্ত। কাজেই এখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে অত উতলা হওয়ার কিছু নেই, হাতে ঢের সময় রয়েছে। আমি শুধু এত খুশি হয়েছি আজ, আমার মেয়ে পিলু একটা সংকল্প নিয়ে বাড়িতে এসেছিল, তা সম্পূর্ণ হলো। রঞ্জা, পিলু, আজ সত্যি গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আয়, আয়। আজ আমি আসি, কেমন? ভালো থাকো। কাকা, এবার তো একটু হাসো। দেখো, আমাদের সবার মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। সেটা কিন্তু ওই সম্পত্তির কাছে কিন্তু কিচ্ছু না। ইদানিং আমি অনুভব করি যে মল্লার আমার ভাই, মল্লিক আমার বোন হয়। এই অনুভূতিগুলো আগে প্রায় মরেই গেছিল। আর বাই দ্য ওয়ে, তোমরাই তো চেয়েছিলে আমি আর মল্লার দুজনে মিলেই পরিবারের ঐতিহ্যটা বজায় রাখি, তাই না? দেখো, সেটাই তো হচ্ছে। আহিরদা, অনেক তো কথা হলো। পিলু, এবার চলো, সন্ধ্যের পার্টির জন্য কত কাজ পড়ে আছে বলো তো। বৌদিও তো এক এক করে সবাইকে সাজাবে। এত ভেবো না, সব ঠিক হবে। ওই দেখো, এই কোণেকে নিয়ে তো মহা বিপদে পড়া গেল। ছুটে ছুটে খালি বরের কাছে চলে যাচ্ছে। আমি দেখছি। রঙ্গন, চল।
বলছি রঞ্জা, তুমি একটু যাবে, একটু সাজগোজ করো, যাও। হ্যাঁ, এটা দাও। পিলু, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যাও। তোমরা সবাই একটু সাজগোজ করো, যাও। মল্লার এদিকে এগিয়ে এসো। বলছি যে সন্ধেবেলায় কি আংটি দেবে ডিসাইড করলে কিছু? হ্যাঁ, আমি তো অর্ডার দিয়ে এসেছি, চলো না নিয়ে আসবে। এই রঙ্গন, তোমার চয়েস তো খুব ভালো, চলো না, দেখবে পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, আরে এইটা যে মল্লাতে বুঝতে পেরেছে এটাই অনেক। আইতে তো বুঝতেই পারে না। আরে চলো, আমি নিয়ে যাচ্ছি। চলো। তুমি বুঝতে পারো? আরে আমি তো তোমাকে এত বলতে তুই আমাকে বলছিস এই কথা? এভাবেই যেন আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি ঠাকুর। ব্যাস, শুধু এটুকুই দেখো, আর আমরা কেউ কিচ্ছু চাই না। তোমার এত চিন্তার কি আছে আমি সত্যি বুঝতে পারছি না। সম্পত্তিটা তো ওদেরই ছিল, তোমরাই ওদের ঠকিয়ে। এই থামো তো। সম্পত্তিটা আমরা ঠকে নিয়েছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ যা নেওয়ার সে তো নেওয়া হয়ে গেছে, অনেক হয়েছে। এবার একটু তুমি ছেলেটার জন্য চিন্তা করো। মল্লার রঞ্জাকে ভালোবাসে, তুমি এটা বুঝতে পারছো না এখনো? ছেলেটা যে কি করে এত বউয়ের আঁচল ধরা হয়ে গেল কে জানে। এই বিয়েটা যদি না টেকে না ছোট বউ, আমাদের সব যাবে, সব। আরে বাবাকে তো আমি সাহস করে কিছু বলতেই পারছি না। বাবাকে কিছু বলার তো দরকারই নেই। আদিত্যবাবু যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তো তোমাদের সবার নিশ্চিন্ত হওয়ারই কথা। মা, তুমি বাবাকে এসব কথা কেন বলছো? উনি তো বুঝবে না। ও মা, তুই? হ্যাঁ, আমি আহিরের সঙ্গে বাইরে বেরোচ্ছিলাম, হঠাৎ মনে হলো তোমার কিছু লাগবে কিনা জেনে যাই। এখানে এসে তো বাবার দুশ্চিন্তাটা দেখছি। কি ভাবছো? রঞ্জার সাথে বিয়েটা না টিকলে কি হবে? একটা কথা বলি বাবা, রঞ্জা যা যা সহ্য করে এই বিয়েটা টিকিয়ে রেখেছে, তারপর একটা কথা তো ক্লিয়ার, এই বিয়েটা যদি ভাঙে আমার কারণে ভাঙবে, রঞ্জার কারণে নয়। আর আমি এই বিয়েটা ভাঙবো না। কারণ রঞ্জাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। সম্পত্তির ব্যাপারটা তো তুচ্ছ, সেটা থাকলো কি থাকলো না তাতে কিচ্ছু যায় আসে না। চিন্তা করুন, আমি তোমাদের দেখাশোনা করতে পারবো। বাবারও তোমার জন্য কি আনতে হবে? মল্লার, কত পাল্টে গেছিস রে তুই। মাঝে মধ্যে মনে হচ্ছে আমি সত্যি স্বপ্ন দেখছি, জানিস। ঈশ্বর করুন আর কোনো অমঙ্গল যেন না ঘটে। তুই আর রঞ্জা খুব ভালো থাক, সারা জীবন সুখে থাক, শান্তিতে থাক, ব্যাস। আর কি চাই আমার, বল? দেখেছো বউ কত পাল্টে দিয়েছে মল্লারকে, দেখতে পাচ্ছ তুমি? খুব ভালো থাক। রঞ্জার কাছে তো একটা বড় সত্যি লুকিয়ে রেখেছি, এই নিয়ে যেন কোনো সমস্যা না হয়। মল্লারদা, কিছু বলো, কেমন লাগছে রঞ্জাকে? পিলু, আরে বাবা, মল্লার কি বলবে? ওর চোখের দিকে একবার তাকাও।
ও আর কি বলবে, ও তো চোখই ফেরাতে পারছে না। ও বাবা বৌদি থাক, আর লজ্জা পেতে হবে না তোমার। দাদা এখন তোমাদের আংটি বদল হবে। হ্যাঁ তোরা তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেল, শুভ মুহূর্ত থাকতে থাকতে। আয় তো আয়। কি স্যার, এবার তাহলে চলুন না? মানে আংটিটা কেনার পর থেকে তো আপনি যা ছটফট করছিলেন সেটা ভালো করে বুঝতে পেরেছি। এবার চলুন, আসুন আসুন আসুন। এই না